এশিয়া কাপ খেলতে যাওয়ার আগেই আমরা বলে গেছি যে আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হব। ওই যে খালি কলস, কলসের ভিতরে 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, সেটার ঝন 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 আওয়াজে ভাই অস্থির হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন, টিম ইন্ডিয়া কিন্তু আওয়াজ দেয় না, ওদের কলসিটা ভরা, ওদের কলসি ভরা, ওরা নাড়া দিলে আওয়াজ হয় না। আর আমাদের খালি কলসি 2 ফোঁটা বৃষ্টির হানি পড়ছে, আমরা ওই যে ঝন 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 করে বাজা শুরু করছি। আজকে হাই ভোল্টেজ ম্যাচ, বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ। বাংলাদেশ যদি এই ম্যাচ না জিততে পারে, তাহলে এশিয়া কাপ না, ছোটখাটো একটা চায়ের কাপ নিয়ে হয়তো দুবাই থেকে ওই যে কেনাকাটা করবে, এটা নিয়ে ফিরে আসবে। কি হতে পারে আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না, এই চ্যানেলটাও আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে স্কিপ করে চলে যেতে পারেন, সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে। আজকের এই ম্যাচ বাংলাদেশের জীবন মরণ ম্যাচ। বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে, তাহলে দ্বিতীয় পর্বে যাওয়ার আশাটা বেঁচে থাকবে। যাবে দ্বিতীয় পর্বে এ কথা বলা যাচ্ছে না, কারণ আফগানিস্তান যদি আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে তো সবার পয়েন্ট 4-4 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার রান রেট একটা হিসাব চলে আসবে, কোন সমীকরণে বাংলাদেশ যেতে পারবে, কার সাথে কত রানে জিততে হবে, কত উইকেটে জিততে হবে, কত ওভারে জিততে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। অন্যান্য দল যখন খেলা দেখতে বসে, তারা বিভিন্ন রকম আয়োজন নিয়ে বসে, মুড়ি চানাচুর ফল ফ্রুটস বিভিন্ন জিনিস নিয়ে বসে খেলা দেখার সময় টিভির সামনে। আর আমরা বসি ক্যালকুলেটর, কম্পিউটার, খাতা কলম, মানে সমীকরণটা মিলানোর জন্য। এনিওয়ে, কি হতে পারে আজকের ম্যাচে দেখেন। বাংলাদেশ এবং আফগানিস্তানের শক্তিমত্তা খুব বেশি যে ডিফারেন্স, তা কিন্তু না। কিছু কিছু জায়গায় বাংলাদেশ আফগানিস্তানের চাইতে এগিয়ে থাকবে, আবার কিছু কিছু জায়গায় আফগানিস্তান এগিয়ে থাকবে বাংলাদেশের চাইতে। সেই জায়গাগুলো নিয়েই আজকে আলোচনা করব। টপ অর্ডারের কথা যদি বলি, ব্যাটিং লাইন আপে বাংলাদেশ ভালো টপ অর্ডার আছে, বাট লাস্ট ম্যাচে রান করতে পারেনি। কিন্তু একটা ম্যাচ বিচার করলে তো আর পুরো পরিসংখ্যান পাওয়া যায় না। লাস্ট 10টা ম্যাচ যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, সেখানে আমরা দেখব যে বাংলাদেশের যে 2 ওপেনার আছে, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তারা বেশ ভালো ফর্মেই আছে এবং তারা অ্যাটাকিং ক্রিকেট খেলে। টি-20-র সাথে যে জিনিসটা যায়, এটা কিন্তু তারা খেলে আসছে। বাট লাস্ট ম্যাচে দুজনেই আসলে 0 রানে আউট হয়েছে। এটা একটা ম্যাচ হতেই পারে, একটা ম্যাচ আপনার রেয়ার জিনিস, কিন্তু এক্সাম্পল হিসাবে আপনি দিতে পারেন না। তো সেই জায়গায় আমি বলবো বাংলাদেশের টপ অর্ডার ভালোই ফর্মে আছে, একটা ম্যাচ খারাপ খেলছে। কিন্তু বাংলাদেশের যে জায়গাটা আরো বেশি শক্তিশালী, বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস, সে খুব ভালো টাচে আছে। লাস্ট ম্যাচেও রান করছে, এর আগের ম্যাচেও রান করছে, তারপর নেদারল্যান্ডের সাথে রান করছে, শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তান, পাকিস্তান, প্রতিটা ম্যাচেই সে কিন্তু টাচে আছে, রানে আছে। এটা বাংলাদেশের বড় স্ট্রেংথ। টপ অর্ডারে ওপেনারের পাশাপাশি ওয়ান ডাউন যে খেলছে লিটন কুমার দাস, রানে আছে, এটা বাংলাদেশের বড় পাওয়া। তারপরে কে? তারপরে হচ্ছে আপনার তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় হয়তো এই ম্যাচে ড্রপ, বড় প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার, বসে থাকা ভালো, যেহেতু ফর্মে নেই, হয়তো তার জায়গায় সাইফ হাসান খেলবে। সাইফ হাসান ভালো ব্যাটসম্যান, পরীক্ষিত ব্যাটসম্যান, সে এখন ফর্মেও আছে। এই 4 জনের কথা যদি বলি, আর অন্যদিকে যদি আফগানিস্তানের টপ অর্ডার আমরা দেখি, সেখানে সাদেকুল্লাহ আতাল আছে, রহমাতুল্লাহ গুরবাজ আছে। গুরবাজ ফর্মে নাই, কিন্তু ফর্মে ফিরতে কতক্ষণ? গুরবাজ লাস্ট কিছুদিন ধরে রান পাচ্ছে না, এখন সে ট্রাই করবে বাংলাদেশের সাথে রান করার। তবে তার দুর্বলতার জায়গাটা বাংলাদেশ জানে, কোথায় কোথায় তার দুর্বলতা আছে। অন্যদিকে সাদেকুল্লাহ আতাল খুব ভালো টাচে আছে এই মুহূর্তে। আফগানিস্তানের টপ অর্ডারের ভরসার নাম হচ্ছে সাদেকুল্লাহ আতাল। তারপরে আসবে জাদরান।
জাদরান লাস্ট কিছুদিন ধরে কিন্তু অনেক রান করছে, আবার দুই একটা ম্যাচে খারাপও করছে। তো সেই তুলনায় বিচার বিশ্লেষণ করলে টপ অর্ডারে বাংলাদেশ এবং আফগানিস্তানের বাংলাদেশ কিন্তু টপ অর্ডারে এগিয়ে থাকবে। মিডল অর্ডারের কথা যদি বলি, বাংলাদেশ মিডল অর্ডারে আপনার বিশেষ করে জাকির আলী অনিক আছে, শামীম হোসেন পাটোয়ারি আছে, তারপরে শেখ মেহেদী আছে, রিশাদ হয়তো আজকে খেলবে না, কারণ যে বল করছে রিশাদ ওই দিন ফর্মে নাই একেবারেই, তার দলে থাকাটা উচিত না। তো এই জায়গাটায় বাংলাদেশ মোটামুটি স্ট্রাইক রেটে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে জানে। জাকির আলী অনেক বলেন, তারপর শামীম হোসেন পাটোয়ারি বলেন, এরা ভালো করতে পারে। অন্যদিকে হয়তো সোহান যদি খেলে সেক্ষেত্রেও বাংলাদেশের প্লাস পয়েন্ট থাকবে। এখন আসেন আফগানিস্তানের মিডল অর্ডার সরি আফগানিস্তানের মিডল অর্ডারে আছে আপনার আজমতুল্লাহ উমর জাই, তারপরে ক্যাপ্টেন নবী আছে, তারপরে ক্যাপ্টেন আপনার কি নাম রশিদ খান আছে। ওরাও কিন্তু রান করতে জানে। মিডল অর্ডারে ওদের ব্যাটসম্যানও কিন্তু ভালো রান করতে জানে। সুতরাং টপ অর্ডার শুধুমাত্র বাংলাদেশ এগিয়ে থাকবে, মিডল অর্ডারে আমি মনে করি যে সমানে সমান আছে। এখন আসেন বোলিং লাইনে। বোলিং লাইন টোটালি একটা ডিফারেন্ট। আফগানিস্তান এই জায়গাটাতে সবসময় ভালো থাকে কারণ হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্টটা যথেষ্ট শক্তিশালী বলতে আসলে অনেক বেশি শক্তিশালী। টিম ইন্ডিয়ার পরে যদি কোনো দলের স্পিন অ্যাটাক ভালো হয় সেটা হচ্ছে আফগানিস্তানের ক্যাপ্টেন রশিদ খান আছে, নূর আহমেদ আছে, গাজানফার আছে, নবী আছে, আর কে মুজিব আছে। তো এই জায়গাটাতে স্পিন ডিপার্টমেন্ট আমি মনে করি যে তাদের ভ্যারাইটির কারণে ভ্যারাইটিস বল করতে পারে, এক একটা বল এক এক রকম করতে পারে। গাজানফার বলেন, নূর আহমেদ যথেষ্ট ভালো বল করতেছে, তারপরে রশিদ খান তো আছেই। সবকিছু মিলে স্পিন এটাকে কিন্তু আফগানিস্তান যথেষ্ট পরিমাণে ভারসাম্য এবং ভালো। অপরপক্ষে যদি বাংলাদেশের স্পিন অ্যাটাক দেখি আমি, বাংলাদেশের শেখ মেহেদী আছে, তারপরে হচ্ছে আপনার নাসুম হয়তো আজকে দলে খেলতে পারে ওই যে রিশাদের জায়গাটায়, সেই জায়গাটায় মোটামুটি নাসুম রিশাদের চাইতে ভালো চয়েস হবে। তারপর সাইফ হাসান যদি খেলে, সাইফ হাসান স্পিন অ্যাটাক করতে পারে, মোটামুটি অ্যাভারেজ অফ ব্রেক বল করে ভালোই। কিন্তু ভালো আর অনেক ভালোর ভিতরে যে ব্যবধানটা, সেটা হচ্ছে বাংলাদেশ আর আফগানিস্তানের পার্থক্যটা। বাংলাদেশ হচ্ছে ভালো কিন্তু আফগানিস্তান অনেক ভালো। সেই জায়গায় ডিফারেন্স, আফগানিস্তান এগিয়ে থাকবে এবং শুধুমাত্র এগিয়ে থাকবে না, অনেকাংশে এগিয়ে থাকবে, অনেক ভালোভাবে এগিয়ে থাকবে আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্ট। এখন আসি পেস এটাকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? বাংলাদেশের পেস এটাকে থাকবে তাসকিন আহমেদ, তারপরে তানজিম সাকিব, মুস্তাফিজ এক নম্বর আমাদের ডেথ ওভারের বোলার। তো এই যে তিনটা পেস বোলারের কথা বললাম, আর অন্যদিকে যদি আমি ফারুকের কথা বলি, ওমর জায়ের কথা বলি, কিংবা গুলবাদিনের কথা বলি, ওদের চাইতে ফারুকই একটু এক্সেপশনাল বোলার। তার বল পড়ার পরে সুন্দরভাবে ইনসুইং সে করাতে পারে, ভিতরে ঢুকাতে পারে বল। ফারুকই হয়তো একটু ভালো, কিন্তু ওই যে গুলবাদিন, তারপরে ওমর জায়ের তুলনায় বাংলাদেশের পেস ইউনিটটা ভালো। কেন? তাসকিন ভালো বোলার, আর আমাদের মুস্তাফিজ তো এক কথায় অসাধারণ বোলার। মুস্তাফিজ ডেথ ওভারে যথেষ্ট পরিমাণে কার্যকরী বোলার। তো পেস এটাকে বাংলাদেশ এগিয়ে থাকবে, আর স্পিন এটাকে এগিয়ে থাকবে আফগানিস্তান অনেকাংশে। টোটাল বোলিং ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করি, তাহলে আবার আফগানিস্তান এগিয়ে থাকবে। কেন? আফগানিস্তান স্পিন দিয়ে বাংলাদেশকে ঘায়েল করবে, কারণ মিনিমাম ৪টা স্পিনার তারা খেলাবে। সুতরাং ৪ 16 ওভার, ওইখানে 16 ওভার না হলেও 12 থেকে 13 ওভার, 13 থেকে 14 ওভার ওরা স্পিন দিয়ে আক্রমণ চালাবে বাংলাদেশের উপরে। আর পেস এটাকে যেটা বললাম যে 4 ওভার আর 2-3 ওভার বাকি থাকবে, অন্য কেউ করবে। তো সেই জায়গাটা বাংলাদেশ এগিয়ে থাকলেও স্পিনের কাছে বাংলাদেশ হেরে যাবে। বলতে মানে পার্থক্যের জায়গাটায়। তো সুতরাং বাংলাদেশ এবং আফগানিস্তানের পার্থক্য যেটা আমি বললাম, শুধুমাত্র টপ অর্ডারে বাংলাদেশ এগিয়ে থাকবে, আদারওয়াইজ আফগানিস্তান এগিয়ে থাকবে। সাদাকে সাদা, কালোকে কালো বললাম।